50 মিনিটসের মতো নেওয়ার ইচ্ছা, যদি উপস্থিতি ভালো থাকেন আর কি। 50 মিনিটের মধ্যেই আপনাদের এটার সমস্যা যা পরীক্ষা আসে তা সলভ হয়ে যাবে। এখন এটার ব্যাংক সেক্টরের যদি কথা চিন্তা করেন তাহলে এটার একটু আরও ডিপার নলেজ দরকার আছে। তো আমাদের ক্লাসগুলো যেহেতু বাংলা ভার্সনের পরীক্ষার জন্য, তো বাংলা ভার্সনের সবগুলো পরীক্ষার জন্য আপনার যে কনসেপ্টটুকু দরকার সেটুকু আজকে ক্লাসে ইনশাল্লাহ শেষ করে দেব। তো আমি এখানে কয়েকটা টাইপে আপনাদের অঙ্কগুলো করাবো। এই যে দেখেন এখানে টাইপগুলো আছে, এই কোশ্চেনগুলো বিভিন্ন সমস্যা আছে, এগুলো আমরা সলভ করব। এখানে প্রশ্ন আছে, তবে এই সব কিছু করার আগে আপনাদের একটা জেনারেল বেসিক জানা দরকার। তো আমরা আগে ফার্স্টে 47 প্রিলি বই এই মাসের শেষে পাওয়ার কথা ছিল, কিন্তু আমি 10 দিন একদম কম্পিউটারে বসতে পারিনি, আমার সিরিয়াস অসুস্থতার জন্য বসতে পারিনি, এই জন্য 10 দিন কাজ পিছিয়ে গেছে। তো আপনারা এটা জুনের ফার্স্ট উইকে ইনশাল্লাহ পাবেন। হ্যাঁ, বেসিক থেকেই নিব, একদম বেসিক থেকে শুরু করব। তো দেখেন বেসিক হচ্ছে, এখানে যেহেতু ট্রেনের স্বাভাবিক আমাদের গতিবেগ থাকবে, মানে যেটাকে বলে স্পিড। আর ট্রেন যখন চলে একটা দূরত্ব কভার করবে, এবং দূরত্ব গতিবেগ যেখানে আছে সেখানে হচ্ছে সময়ের ব্যাপার আছে, যে কতটুকু সময় ধরে চলে, কত গতিবেগে চলতেছে, বা কতটুকু দূরত্ব অতিক্রম করছে। এই তিনটা জিনিস নিয়ে হচ্ছে এই পুরো চ্যাপ্টারটা। আপনাদের ঐকিক নিয়মের চ্যাপ্টারের আরেকটা অংশ আছে দূরত্ব গতিবেগ, সেখানে হচ্ছে এই তিনটা চ্যাপ্টার। তো প্রথমে আপনাদের এখানে তিনটার রিলেভেন্ট সূত্র আছে, তিনটা সূত্র আমি পাশাপাশি লিখব। যেমন বেগের সূত্র হচ্ছে দূরত্ব বাই সময়, একক সময় অতিক্রান্ত দূরত্বকে বেগ বলা হয়। তাহলে সবসময় রাখবেন বেগ মানে হচ্ছে নির্দিষ্ট সময়ে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। মানে 60 মিনিটে যদি সেই 20 কিলোমিটার যায় তাহলে বলা হয় স্পিড 20 কিলোমিটার পার ঘন্টা। এবার এটা মিটার পার সেকেন্ড হতে পারে, কিলোমিটার ঘন্টায় হতে পারে, সেটা পরের ব্যাপার, কিন্তু বেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়। আর এই সূত্রটা থেকেই বাকি সূত্রগুলো আসে। যেমন আপনি যদি শুধু দূরত্ব বের করতে চান, যে স্যার আমার দূরত্ব দরকার, তাহলে এই দূরত্ব মানে কিন্তু বেগ আর সময় আগুন হয়ে যাবে, ঠিক আছে? বেগ ইন্টু সময় মানে হচ্ছে দূরত্ব। আবার যদি আপনার কখনো সময় জানা দরকার, যে স্যার আমি আলাদাভাবে সময়টা বের করতে চাই, দেখেন সময় যদি আলাদা করতে চান তাহলে দূরত্বর নিচে বেগটা ভাগ হয়ে যাবে। তাহলে সময় মানে হচ্ছে দূরত্ব বাই হচ্ছে বেগ। তাহলে এখানে তিনটা সূত্র আছে, এটা একটা, এটা 2 নম্বর, আর এটা হচ্ছে 3 নম্বর। এই তিনটা সূত্র আপনাদের আজকের চ্যাপ্টারে লাগতে পারে, এবং সবগুলোর মাদার ফর্মুলা কিন্তু এটা। একটা সূত্র জানলে আপনি এখান থেকে বাকিগুলো বের করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের সূত্রের ব্যাপার। আরও কিছু কনসেপ্ট আছে, আরও 2টা কনসেপ্ট আমি আগে প্রথমে আলোচনা করে নেব, পরে হচ্ছে সরাসরি অঙ্কে যাব। এটা যদি বুঝে থাকেন আপনারা এফসি কমেন্ট করেন, সবাই যারা জয়েন করছেন এফসি কমেন্ট করেন, মানে ফর্মুলাটা ক্লিয়ার। মানে এই তিনটা সূত্র দিয়ে হচ্ছে আমাদের আজকে কাজ। তো যদি সূত্রটা বুঝে থাকেন তাহলে হচ্ছে আপনারা এফসি কমেন্ট করেন। এটার দরকার নাই, এইটুকু মুছে ফেলি। আমাদের এই তিনটা সূত্র নিয়ে হচ্ছে কাজ, তিনটা সূত্র আলাদাভাবে লিখে রাখলাম। এফসি কমেন্ট করেন সবাই, যারা জয়েন করছেন এফসি কমেন্ট করেন। এফসি মানে হচ্ছে তিনটা সূত্র বুঝছেন। এবার আমি পরবর্তী আরেকটা কনসেপ্টে যাব, সেটা হচ্ছে স্পিড, ঠিক আছে, বা গতিবেগ যেটাকে বলা হয়। দেখেন এখানে অনেক সময় এরকম ভাবে গতিবেগ দেওয়া থাকে, ধরেন 54 কিলোমিটার পার ঘন্টা। ধরেন এটা একটা স্পিড, মানে 1 ঘন্টায় সে 54 কিলোমিটার যায়। এখন আপনার পরীক্ষার প্রশ্নে যে দূরত্বগুলো দেওয়া আছে, মিটারে দেওয়া আছে, যে সময়টা দেওয়া আছে, সময়টা সেকেন্ডে দেওয়া আছে,
দূরত্বটা মিটারে দেওয়া আছে, কিন্তু ব্যাগটা কিলোমিটার ঘন্টায় আছে। এখন প্রশ্নের নিয়ম হচ্ছে, এই ঐকিক সংক্রান্ত অঙ্ক করার নিয়ম হচ্ছে, পুরো প্রশ্নটা একটা নির্দিষ্ট এককে রাখতে হয় কিলোমিটারে নয় মিটারে, যে কোনো একভাবে রাখতে হবে, হয় ঘন্টায় অথবা সেকেন্ডে একভাবে রাখতে হবে। তাহলে আমাদের দূরত্ব গতিবেগের দুইটা কনভার্সন আছে বা ফরম্যাট আছে। একটা হচ্ছে মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে সে কত মিটার যায়, আর একটা হচ্ছে কিলোমিটার পার ঘন্টা, মানে ঘন্টায় কত কিলোমিটার যায়। তাহলে অনেক সময় এভাবে দেওয়া থাকে স্পিড, আমার এভাবে দরকার পড়ে, অনেক সময় এভাবে দেওয়া থাকে এভাবে দেওয়া পড়ে, তার মানে একটা থেকে আরেকটাতে কনভার্ট করতে হবে। যেমন সময়ের কথাই চিন্তা করেন, আপনার সেকেন্ডেও সময় লাগতে পারে, মিনিটেও লাগতে পারে। এখন যদি ধরেন 120 মিনিট সমান কয়, ধরেন 120 সেকেন্ড, 120 সেকেন্ড সমান কয় মিনিট? 2 মিনিট। আমরা মুখস্থভাবে বলতে পারি, কারণ 60 মিনিট হচ্ছে 1 সেকেন্ড, 60 সেকেন্ড হচ্ছে 1 মিনিট। তাহলে এই যে মুখস্থভাবে বলে ফেলতে পারছি, সব কিছু তো আর মুখস্থ পারি না, এখানে আমাদের প্রসেস লাগে। তো আমি ডিটেলস বের করে দেখাইতেছি না, জাস্ট মনে রাখবেন কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে যে জিনিসটা থাকে এটাকে 5/18 দিয়ে গুণ দিতে হবে। ঠিক আছে, 54 কিলোমিটার পার ঘন্টাকে আপনি 5/18 দিয়ে গুণ দিলে এটা মিটার পার সেকেন্ডে হয়ে যাবে। এখন এখানে একটা কাটাকাটি আছে, 18 দিয়ে 54কে কাটলে হচ্ছে 3, আর এই 3 পাঁচা গুণ দিলে কত হয়? 15। তাহলে এটা হচ্ছে 15 মিটার প্রতি সেকেন্ডে। দেখেন আপনার একক ছিল 54 কিলোমিটার, এটাই হচ্ছে এটা 15 মিটার পার সেকেন্ড। আর যদি মিটার পার সেকেন্ডে থাকে, এটাকে যদি আপনি কিলোমিটার পার ঘন্টায় নিতে চান, ধরেন রিভার্স যদি চিন্তা করেন যে আমার 15 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, এটাকে আমি কিলোমিটার পার ঘন্টায় নিতে চাই, তাহলে এই 15কে ঠিক উল্টা, মানে 18/5 দিয়ে গুণ দিতে হবে, তখন এটা হয়ে যাবে কিলোমিটার পার ঘন্টা। তাহলে এই তথ্যটা মনে রাখতে হবে, কিলোমিটার থেকে মিটারে নিতে গেলে 5/18, আর মিটার থেকে কিলোমিটার নিতে গেলে 18/5 দিয়ে গুণ দেওয়া লাগবে। এরপরে কাটাকাটি, যেটা 5 দিয়ে 15 কাটলে 3, তাহলে 3 18 কত? 54 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই একক ব্যবহারটা আমরা একটু পরে ফ্রিকুয়েন্টলি করব। এখন 5/18 কিভাবে আসলো এটা ব্যাখ্যা করতে গেলে আজকে আমাদের অঙ্ক করা লাগবে না, অঙ্ক করতে সময় চলে যাবে। এটা খুব সিম্পল ঘটনা, আপনারা মনে রাখেন। আর জানতে চাইলে ককটেল বই পড়েন, ককটেল বইয়ে দেওয়া আছে যে এটা কিভাবে হলো। আপাতত শুধুটা মনে রাখেন, কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5/18। আমি সময়ের অভাবে আবার বলবেন 18/5 কেন, সবই লজিক আছে, কারণ আছে, কিন্তু সবকিছু সবসময় জানতে হবে না, যেহেতু আজকে আমাদের ফোকাস থাকবে ম্যাথ করার পিছনে। তো চলেন আমরা এখন একটু ম্যাথ করি। এই যে এখানে প্রথমে ধরেন বেসিক ম্যাথ, ট্রেন সংক্রান্ত বেসিক সমস্যা। দেখেন এই টাইপটার নাম হচ্ছে বেসিক সমস্যা, ট্রেন সংক্রান্ত এই যে বেসিক সমস্যা, ট্রেনের একেবারে ফান্ডামেন্টাল বেসিক। প্রথম প্রশ্নটা পড়েন, একটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 মিটার, তাহলে 200 মিটার কি? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। 250 মিটার লম্বা ট্রেন, তার মানে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। এখন ট্রেন যদি প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতেছে, তাহলে ন্যূনতম পক্ষে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? দেখেন এইগুলো হচ্ছে একবারে কমন কোয়েশ্চেন, মানে আইকিউ মূলক কোয়েশ্চেন। ধরেন এইটুকু লম্বা হচ্ছে প্ল্যাটফর্ম, মানে এটা মনে করেন যে একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। এখন এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে 200 মিটার, প্রশ্নে বলা আছে 200। এখন এই প্ল্যাটফর্মটা একটা ট্রেন পার হবে, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার, তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে এটা কিন্তু বোঝা লাগবে। দেখেন ট্রেন কিন্তু এই মাথাটা যখন এখানে আসবে, ট্রেনের মাথা, তাহলে পুরা প্ল্যাটফর্মটা ট্রেন যখন অতিক্রম করবে, ট্রেনের মাথাটা এইটুকু আসলে 200 মিটার অতিক্রম করবে ট্রেনের প্ল্যাটফর্ম। তাহলে ট্রেনকে প্ল্যাটফর্ম পার করে গেছে, ট্রেনের মাথা পার হয়েছে, তাহলে ট্রেনের লেজ তো পার হয় নাই, তাহলে ট্রেনের লেজ পার হইতে গেলে ট্রেনের পুরা দৈর্ঘ্যটা পার হইতে হবে। এই জন্য প্ল্যাটফর্ম অতিক্রম করার সময় ট্রেনের টোটাল দূরত্ব কভার করতে হয় প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, অর্থাৎ মোট হচ্ছে 450। এটা একটা কমন সেন্স, একটু পরে ম্যাথগুলোতে এই জিনিসটা লাগবে। অর্থাৎ
ট্রেন কি অতিক্রম করতেছে এর উপর ভিত্তি করে দূরত্ব হয়। ট্রেন ধরেন কোনো প্ল্যাটফর্ম, কোনো টানেল, কোনো ব্রিজ বা সেতু পার হওয়ার বেলায় ট্রেন দুইটা দূরত্ব অতিক্রম করতে হয়। একটা হচ্ছে ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য, আর একটা হচ্ছে যে এই জিনিসটা অতিক্রম করতেছে তার দৈর্ঘ্য। কিন্তু যদি ট্রেন একটা খুঁটি পার হয়, মনে করেন একটা খুঁটি, এখানে একটা খাম্বা আছে, যে এই খাম্বাটা একটা ট্রেন পার হবে, ধরেন 250 মিটার লম্বা ট্রেন, তাহলে খাম্বার তো আর দৈর্ঘ্য নাই। যদিও আমাদের দৈর্ঘ্য আছে একটা খাম্বার, কিন্তু এটা পারতপক্ষে একটা বিন্দু হিসেবে কাউন্ট করা হয়। খাম্বাটাকে একটা বিন্দু হিসেবে কাউন্ট করে, যার কোনো দৈর্ঘ্য ম্যাথমেটিক্যালি হিসাব করা হয় না। তাহলে একটা খুঁটি বা একটা বাঁশ বা একটা ব্যক্তি, কোনো পার্সনকে যখন অতিক্রম করে, তাহলে ট্রেন শুধু তার দৈর্ঘ্যটুকু অতিক্রম করে, মানে 250 মিটার পার হয়ে গেলেই বোঝা যাবে ট্রেন এটা অতিক্রম করছে। অর্থাৎ কোনো খুঁটি, কোনো মানুষ বা কোনো খাম্বা, এগুলো যখন অতিক্রম করবে ট্রেন শুধু তার দৈর্ঘ্য অতিক্রম করবে। আর যদি কোনো টানেল, তিনটা শব্দ থাকবে, টানেল, ব্রিজ বা সেতু, একই কথা, আর একটা হচ্ছে প্ল্যাটফর্ম, ঠিক আছে, প্ল্যাটফর্ম, এই তিনটা জিনিস যদি অতিক্রম করে তাহলে ট্রেন এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য মোট এই দুইটা দূরত্বের যোগফল অতিক্রম করবে। এই জন্য এটার অ্যান্সার হচ্ছে 450। ঠিক আছে, এই জিনিসটা যদি বুঝে থাকেন একটু কষ্ট করে ডান কমেন্ট করেন সবাই। ভাই একটু কমেন্ট করবেন, সবাইয়ের রিকোয়েস্ট। আপনারা কমেন্ট যদি ক্লাসে না করেন তাহলে মনে হয় যে অঙ্ক বুঝেন না। ঠিক আছে, সবাই ডান কমেন্ট করেন যদি এই জিনিসটা বুঝেন। খুঁটি বা ব্যক্তি অতিক্রম করার সময় ট্রেন শুধু তার দৈর্ঘ্য অতিক্রম করবে। প্ল্যাটফর্ম, টানেল বা ব্রিজ অতিক্রম করার সময় ট্রেন নিজের দৈর্ঘ্য এবং ওই জিনিসটার দৈর্ঘ্য অতিক্রম করবে। একইভাবে ধরেন এই প্রশ্নটা একটু খেয়াল করেন, পরের প্রশ্ন, এটা 2 নম্বর। একটা ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার, এই যে এটা কিন্তু স্পিড, 180 কিলোমিটার বেগে চলতেছে, তাহলে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার যাবে? তার মানে দেখেন একক হচ্ছে ফার্স্টে কিলোমিটার, চাইছে পরে মিটারে, তার মানে আমাদের কিলোমিটার থেকে মিটারে নিতে হবে। তাহলে স্পিড হচ্ছে 180, এই যে কিলোমিটার পার ঘন্টা, তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে আপনাদের শিখাইছি কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে 5/18 দিয়ে গুণ দিতে হয়। নিয়ম হচ্ছে কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে 5/18 দিয়ে গুণ দিতে হয়। এরপরে কাটাকাটি, 18 দিয়ে 180কে কাটলে হচ্ছে 10, তাহলে 5×10 উত্তর হচ্ছে 50। তাহলে অ্যান্সার হচ্ছে এটা 50 মিটার পার সেকেন্ড। এই যে এটার একক হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। সহজ না? যদি সহজ লাগে তাহলে ইজি কমেন্ট করেন। আমরা অনেকগুলো অঙ্ক করবো আজকে, দেখবেন যে একটা ক্লাসে সাধারণত 5টা-7টা অঙ্ক করা যায় ফ্রি ক্লাসে। আমি আজকে প্রায় 15টার মতো ম্যাথ করাবো, যদি আপনারা ক্লাসে মনোযোগ দিয়ে থাকেন। আর যারা পরে জয়েন করছেন তারা ক্লাস শেয়ার করেন না, কারণ শেয়ার করলে তো আল্লাহ গুনাহ দিবে, বুঝছেন? আপনাদের একদম মানে খাঁটি ভাষা খারাপভাবে কথা বলি, আপনাদের ভিতরে ন্যূনতম পক্ষে কৃতজ্ঞতা বোধ নেই। আপনারা প্রচন্ড পরিমাণ স্বার্থপর, আর স্বার্থপর মানুষ দুনিয়াতে সামটাইমস গেইন করে, কিন্তু বড় ধরনের বাস খায়। সাময়িকভাবে মনে করে যে উইনার, যে আরে কি বলদে ক্লাস নিতেছে, সব আমরা করে ফেলতেছি, কোনো শেয়ার টেয়ার কিচ্ছু নাই। কিন্তু আপনাদের ন্যূনতম পক্ষে কৃতজ্ঞতা বোধ যদি থাকতো প্রত্যেকে একটা শেয়ার করতেন। কিন্তু আপনারা কি করেন, আয়সা স্বার্থপরের মতো ক্লাস করে চলে যান। ঠিক আছে, আমার স্বার্থ কি, আমি 2-4টা স্টুডেন্ট পাওয়ার ধান্দায় আমিও ধান্দায় ক্লাস নিই, কিন্তু আমি তো ক্লাসটা নিচ্ছি। যদি স্টুডেন্ট একজনও ভর্তি না হয় তাহলে আমার ক্লাসটা তো ফ্রি, 2 জন ভর্তি হলে আমার সেটা বেনিফিট হয়। কিন্তু আপনারা ন্যূনতম পক্ষে এই কার্টিসিটুকু শো করেন না, যে ক্লাসটা শেয়ার করেন না। কমেন্ট করতে বললে 4-5 জন কমেন্ট করেন, বাকিরাও একদম বসে থাকেন। মনে রাখবেন যে আজকে হয়তো আপনি মনে করতে পারেন জিতছেন, যে একটা কমেন্ট করলেন না, শেয়ার করলেন না, কিন্তু জীবনে কোনো না কোনো পর্যায়ে ঠকবেন। কার্টিসি শো করলে মানুষ ঠকে না, ঠিক আছে? যারা মনে করেন যে কোন দুষ্টামি করে, এই অতিরিক্ত স্বার্থপরতা করে, তারা সাময়িক গেইনার হইলেও এরা লসটা যখন খায় বড় ধরনের লস খায়। অতএব স্বার্থপরের মতো আচরণ করেন না, একটু ক্লাস করেন, টিচার বললে একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন, এটা আপনার কোনো টাকা পয়সা খরচ হয় না। 3 নম্বর প্রশ্ন, টাইপ 1। একটা ট্রেন প্রতি সেকেন্ডে 20 মিটার যায়, তার মানে এবার গতিবেগ হচ্ছে 20 মিটার
পার সেকেন্ড। শুনেন, এই প্রশ্নগুলো কিন্তু আমি বানাই নিয়ে আসি নাই, এই প্রত্যেকটা প্রশ্ন চাকরি পরীক্ষা আসা প্রশ্ন। আমি ম্যাথ ককটেল বই থেকে অঙ্কগুলো নিচ্ছি, এখানে স্পেস বেশি হয়ে যায়, মানে জায়গা ফাঁকা জায়গা নষ্ট হয়ে যায়, একটা কোন চাকরি পরীক্ষা আসছে সেই জিনিসটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমি এখানে আজকে যতগুলো অঙ্ক করাবো একটা অঙ্ক কোথাও আসে নাই এরকম অঙ্ক না, একাধিকবার চাকরি পরীক্ষায় আসছে এরকম অঙ্ক। এখন বলতে পারেন স্যার এত সহজ অঙ্ক কে আসে? আরে ভাই, সহজ অঙ্ক আসে কখন? আপনি যখন পারেন। যখন আপনি পারবেন না তখন 2+2=4 এটি আপনার কাছে কঠিন মনে হবে। ঠিক আছে, এখন মনে করেন যে আপনারা যদি আসে যে 2 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 0 ফ্যাক্টরিয়াল কত, আপনারা একটু কমেন্ট করেন তো দেখি। ধরেন এই ম্যাথটা কমেন্ট করেন তো, 2 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 0 ফ্যাক্টরিয়াল কত, অ্যান্সার করেন সবাই, এটা একটু কমেন্ট করেন দেখি। এই ম্যাথটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, বুঝছেন? 20 মিটার পার সেকেন্ড দিছে, এটাকে যে ঘন্টায় গতিবেগ বের করতে বলছে। তাহলে 20কে গুণ দিতে হবে কি দিয়ে? 5/18 দিয়ে, সরি 18/5 দিয়ে, মিস্টেক। কিলোমিটার থেকে মিটার নিতে গেলে 5/18, আর মিটার থেকে কিলোমিটার নিতে গেলে 18/5। আপনারা এটা কমেন্ট করেন দেখি কয়জন পারেন। ঠিক আছে, 2 ফ্যাক্টরিয়াল বাই 0 ফ্যাক্টরিয়ালের মান কত, কমেন্ট করেন। তাহলে এখানে কাটাকাটি 5 দিয়ে 20কে কাটলে হচ্ছে 4, তাহলে 4×18 কত, 72। তাহলে এই যে আনসার হচ্ছে এটা, 72 কিলোমিটার পার ঘন্টা। তাহলে সহজ না? এটা হচ্ছে একদম আজকের বেসিক টাইপ, যেটুকু বেসিক করছি এই বেসিক টাইপ থেকে কোশ্চেন। এবার আস্তে আস্তে আমরা ডিপের দিকে যাব। আচ্ছা, এবার এই কোশ্চেনটার কথা বলি। এটা বিন্যাস সমাবেশের একটা কোশ্চেন। দেখেন 2/0 মান কত, 2/0 কমেন্ট করেন। আগেরটা এবার মনে করেন যে পারেন না, এবার 2/0 কমেন্ট করেন। এখন 2/0 অনেকে 2 লিখবে, অনেকে 0 লিখবে, কিন্তু এটা আসলে কি ইনফিনিটি বা অনির্ণয়। ঠিক আছে, অসংজ্ঞায়িত, বিভিন্নভাবে অপশন থাকে, অসংজ্ঞায়িত, অনির্ণয় বা ইনফিনিটি সেম কথা, কিন্তু এটা ফ্যাক্টরিয়াল লাগালে কিন্তু সেম কথা না। এখন 2 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 2, 0 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 1, তাহলে 2/1 কত, 2, রেজাল্টটা হচ্ছে 2। এখন আপনি যদি পারেন তাহলে দেখেন এটা হচ্ছে 1 সেকেন্ডের কোশ্চেন, কিন্তু আপনাদের অনেকে বলছেন পারি না, অনেকে বলছেন যে 0, অনেকে বলছেন অনির্ণয়, আবার কেউ কেউ কমেন্ট করছেন 2। তাহলে এখানে 4 ধরনের কমেন্ট আসছে। একটা হচ্ছে অনির্ণয় বলছেন, মানে ইনফিনিটি, এটার সাথে ম্যাচ করে ফেলছেন। অনেকে আছে 2/0 কে 0 বানাই ফেলছেন, অনেকে আছে পারি না, সারেন্ডার করছেন, কিন্তু কয়েকজন কমেন্ট করছেন 2। তার মানে যারা 2 কমেন্ট করছেন উত্তর। তাহলে দেখেন একদম মামুলি কোশ্চেন। এটাও যদি পরীক্ষা আসে, অনেকে পারবে, অনেকে পারবে না। অনেকে মানে কি 50% পারবে না, 50% পারতে পারে, 50% পারতে পারে, কিন্তু 50% পারবে না, এটা নিশ্চিত। তাহলে অঙ্কটা কি খুব কঠিন? যখন আপনি কোনো জিনিস জানবেন তখন অঙ্কটা সহজ, যখন জানবেন না দুনিয়ার সবচেয়ে সহজ অঙ্ক কঠিন। তাহলে এই ম্যাথগুলো পরীক্ষায় আসে। কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করা, আবার মিটার একক থেকে কিলোমিটারে কনভার্ট করা, সিম্পল 5/18 বা 18/5 একটা খেলা। কিন্তু এটা কখন সহজ? যখন পারবেন, যখন পারবেন না তখন তো কঠিন। তো আপনারা যদি এটুকু বুঝে থাকেন, এটা হচ্ছে আমাদের টাইপ 1 গেছে, এই যে এরপরে হচ্ছে আমি টাইপ 2 বা প্যাটার্ন 2 বলতেছি। তাহলে আপনারা যদি বুঝে থাকেন লেখেন, এই যে T1C কমেন্ট করেন সবাই, T1C কমেন্ট করেন। টাইপ 1 ক্লিয়ার, আমাদের বেসিক সমস্যাটা গেল। T1C কমেন্ট করেন, এরপর আমি টাইপ 2-তে যাব, সময় নির্ণয়। এবং এখান থেকে টাইপ 1 এর অঙ্কগুলো একটু কম আসলেও টাইপ 2 এর অঙ্কগুলো একটু বেশি আসে চাকরি পরীক্ষায়। একটু কমেন্ট করেন T1C। সুতরাং যারা প্রিলি ম্যাথ কোর্সে ভর্তি হতে চান তারা মনে করেন যে 1200 টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারেন। ক্লাস শুরু হবে জুনের ফার্স্ট উইক থেকে, 1200 টাকা ক্লাস শুরু হবে জুনের ফার্স্ট উইক থেকে। 1200 টাকা আপনি 45 মার্কের প্রিপারেশন নিতে পারেন, ম্যাথ, মেন্টাল আর হচ্ছে প্রিলি সায়েন্স। ম্যাথ, মেন্টাল, প্রিলি সায়েন্স, এর মধ্যে মেন্টাল আর প্রিলি সায়েন্স দিব রেকর্ডেড কোর্স, আর ম্যাথ পাবেন লাইভ কোর্স। টোটাল 45 মার্কের বিসিএস এর প্রিপারেশন আমার সাথে নিতে পারবেন এই 1200 টাকায়। আর যদি কেউ শুধু রেকর্ডেড নিতে চান তাহলে 800 টাকা, অনলি রেকর্ডেড, যে লাইভ না, তিনটেই রেকর্ডেড, তিনটেই পাবেন, ম্যাথের রেকর্ডেড, মেন্টালের রেকর্ডেড, প্রিলি রেকর্ডেড, তাহলে হচ্ছে 800 টাকা। আর যদি এটা নিতে চান রেকর্ড প্লাস লাইভ দুইটাই বোথ,
মানে এটাতে ভর্তি হলে ওইটা ফ্রি, মানে রেকর্ড অটোমেটিক্যালি, কারণ কেউ দ্রুত শেষ করতে পারলে পারবেন। যেমন আজকেও যদি ভর্তি হন ক্লাস শুরু হবে জুনের ফার্স্ট উইকে, কিন্তু এতক্ষণ কী করবেন, আপনি রেকর্ড ক্লাস দেখতে থাকতে পারবেন। তাহলে যদি কেউ কোর্সে আগ্রহী হন তাহলে ভর্তি হয়ে ক্লাস করতে পারেন। তো চলেন আমি এখন টাইপ 2টা করি, খুবই মজার টাইপ, পারলে না পারলে তো বাস। টাইপের নাম কি? সময় নির্ণয়। টাইপের নাম কি? সময় নির্ণয়। তো চলেন একটা কোয়েশ্চেন দেখি, তারপর আমরা পড়ি। দেখেন এখানে বলছে 50 মিটার দীর্ঘ একটি ট্রেন, মানে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। সে ঘন্টায় 36 কিলোমিটার স্পিডে যাচ্ছে, মানে তার স্পিড হচ্ছে 36 কিলোমিটার, মানে স্লোলি যাচ্ছে। এখন রাস্তার পাশে একটি খুঁটিকে অতিক্রম করবে। দেখেন কারে অতিক্রম করবে এটা একটু বুঝতে হবে, যে কারে অতিক্রম করতে আছে, খুঁটিকে সে কত সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে একটা খুঁটিকে সে কত সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে আমরা জানি কোন একটা খুঁটি অতিক্রম করার সময় ট্রেন শুধু তার দৈর্ঘ্য অতিক্রম করবে। এখন কত সেকেন্ডে অতিক্রম করবে জানতে গেলে দেখেন ট্রেনের দৈর্ঘ্য দিচ্ছে মিটারে, চাইছে কত সেকেন্ডে, কিন্তু স্পিড দেওয়া আছে কিলোমিটারে। তাহলে আমরা জানি সবগুলো সেম এককে নিতে হবে। এই জন্য কিলোমিটার গতিবেগটাকে 36 কিলোমিটার পার আওয়ার, এই যে HR ইংলিশে দিলাম, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে কিলোমিটারকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে আপনাদের শিখাইছি 5/18 দিয়ে গুণ দেওয়া লাগবে। তাহলে 5/18 দিয়ে গুণ দিলে এটা কাটাকাটি যাবে, 18 দুগুণে 36, তাহলে 5 দুগুণে 10, তাহলে 10 মিটার পার সেকেন্ড। তার মানে প্রতি সেকেন্ডে 10 মিটার অতিক্রম করবে। 1 সেকেন্ডে ট্রেনটা 10 মিটার যেতে পারে। তাহলে আপনাকে বলছে খুঁটি অতিক্রম করবে। তাহলে খুঁটি অতিক্রম করা মানে ট্রেন তার নিজস্ব দৈর্ঘ্য অতিক্রম করবে, অর্থাৎ 50 মিটার অতিক্রম করবে। তাহলে 1 সেকেন্ডে যদি 10 মিটার যায়, তাহলে 50 মিটার যাইতে কত সেকেন্ড লাগবে? 5 সেকেন্ড। এটা হচ্ছে মৌখিকভাবে করা। আর আপনি যদি এরকম সূত্র দিয়ে করেন যে স্যার আমি ফর্মুলা দিয়ে করতে চাই, দেখেন আপনাকে বের করতে বলছে সময়। সময় মানে হচ্ছে দূরত্ব বাই বেগ। তাহলে দূরত্ব কত? 50 মিটার, বেগ কত? 10 মিটার, স্পিড হচ্ছে 10 মিটার প্রতি সেকেন্ডে, আর দূরত্ব কভার করতে হবে 50 মিটার ট্রেনের দৈর্ঘ্য। তাহলে যে কাটাকাটি করলে কিন্তু উত্তর আসে 5। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এই যে 5, যেখানে অ্যান্সার আছে এই যে 5 সেকেন্ড। যদি বুঝে থাকেন অঙ্কটা একটু ইয়েস স্যার কমেন্ট করেন, ইয়েস স্যার। যদি ম্যাথটা বুঝে থাকেন ইয়েস স্যার কমেন্ট করেন। প্রথমে স্পিডটাকে কিলোমিটার থেকে মিটারে নিতে হবে, সিম্পল। 5/18 দিয়ে গুণ দিবেন, 10 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তার মানে প্রতি সেকেন্ডে 10 মিটার যায়। তাহলে 50 মিটার যাইতে কতটুকু লাগবে? 5 সেকেন্ড। এটা মুখোমুখি করা যায়। যদি ম্যাথটা বুঝে থাকেন সবাই ইয়েস স্যার কমেন্ট করেন। এই যে এটাও রিলেভেন্ট অঙ্ক, কিন্তু আগের থেকে একটু হালকা ডিফারেন্স। কিভাবে করব দেখেন। এবার ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 180 মিটার দৈর্ঘ্য একটা ট্রেন, স্পিড হচ্ছে 54 কিলোমিটার পার ঘন্টা, এটা হচ্ছে ট্রেনের গতিবেগ। এবার 720 মিটার দীর্ঘ একটি টানেলে প্রবেশ করছে। তাহলে টানেলটা অতিক্রম করতে তার কত সময় লাগবে? তাহলে আপনাদের কিন্তু বলছি সবসময় প্রশ্ন থেকে খেয়াল রাখবেন যে ট্রেন কি অতিক্রম করতেছে, কোনো ব্যক্তি নাকি খুঁটি। তাহলে শুধু ট্রেন তার দৈর্ঘ্য অতিক্রম করবে। আর যদি টানেলে ব্রিজ বা সেতু অতিক্রম করে তাহলে দুইটা দৈর্ঘ্য অতিক্রম করবে। ট্রেনের দৈর্ঘ্য 180 প্লাস টানেলের দৈর্ঘ্য 720, তার মানে টোটাল তার 900 মিটার অতিক্রম করতে হবে। টানেল অতিক্রম করার সময় তাকে ডিস্টেন্স কভার করতে হবে 900 মিটার। এখন সে কি স্পিডে অতিক্রম করবে? স্পিড তো দেওয়া আছে কিলোমিটারে, তাহলে দুইটা দুই রকম হয়ে গেল না? এই জন্য কিলোমিটারকে 54 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নেবেন। আর এই কাজটা করতে গেলে খুবই সহজ, গুণ দিতে হবে 5/18 দিয়ে। তাহলে 5/18 দিয়ে গেলে 3 8 3 18 54, তাহলে 3 5 কত 15, তাহলে উত্তরটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গতিবেগ, আর এটা হচ্ছে ডিস্টেন্স, দূরত্ব। তাহলে এই স্পিডে এই দূরত্ব কভার করতে হবে, সেক্ষেত্রে কত সময় লাগবে? তাহলে আমরা জানি সময়ের সূত্র কি? সময়ের সূত্র মানে দূরত্ব বাই গতিবেগ। সময়ের সূত্র হচ্ছে দূরত্ব বাই বেগ। তাহলে এখন কাটাকাটি করেন, 15 দিয়ে 90কে কাটলে 6 15 90,
আর শূন্য তো রেডিমেড থাকবে 60, তাহলে অ্যান্সারটা হচ্ছে 60 সেকেন্ড অথবা 1 মিনিট উত্তর হতে পারে। যদি বুঝে থাকেন সবাই ক্লিয়ার কমেন্ট করেন, CLER। দেখেন আগের ম্যাথটা করছি একটা খুঁটি অতিক্রম করা, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া ছিল, স্পিড দেওয়া ছিল, এই জন্য জাস্ট ট্রেনের দৈর্ঘ্যটুকু ছিল দূরত্ব উপরে, স্পিড তো আগের মতোই, দূরত্বকে স্পিড দিয়ে ভাগ। কিন্তু এবার যেহেতু একটা টানেল অতিক্রম করতেছে কিংবা ব্রিজ অতিক্রম করা বা প্ল্যাটফর্ম অতিক্রম করা, তখন এই দৈর্ঘ্যটা আর ট্রেনের দৈর্ঘ্যটা দুটো যোগ করে টোটাল দৈর্ঘ্যটা বের করতে হবে। এরপরে সেই দৈর্ঘ্যকে স্পিড দিয়ে ভাগ করলে আমাদের সময় বের হয়ে যাবে। অঙ্ক কিন্তু খুব বেশি সময় লাগার কথা না, কারণ দুইটা দূরত্ব সুন্দর করে যোগ করে ফেলবেন 900, স্পিডটাকে চেঞ্জ করবেন, ভাগ করে দিবেন, অঙ্ক শেষ। আরও করি, দেখেন এই ম্যাথটা দেখেন, ঘন্টায় 60 কিলোমিটার স্পিড, 100 মিটার দীর্ঘ ট্রেন 300 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে, তাহলে কত সময় লাগবে? তাহলে খেয়াল করে দেখেন, অতিক্রম করতেছে কি প্ল্যাটফর্ম, তাহলে দুইটা দূরত্ব যোগ করতে হবে, ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 100, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 300, তাহলে টোটাল ডিস্টেন্স কভার করতে হবে কত? 400। তাহলে এই 400 মিটার হচ্ছে তার দূরত্ব অতিক্রম করতে হবে, যেটুকু দূরত্ব। কি স্পিডে অতিক্রম করবে? 60 কিলোমিটার বেগে। এখন 60 কিলোমিটার দেওয়া আছে, আমি বারবার একক না লিখে এটাকে 5/18 দিয়ে গুণ দিব। এখন 5/18 দিয়ে গুণ দিলে কাটাকাটিকে কি দাঁড়াচ্ছে? দেখেন এটাকে 6 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে এটা 10, আর এটাকে 6 দিয়ে কাটাকাটি করলে 318, আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে 5 10 50/3। দেখেন এবার এই যে স্পিড যেটা এত মিটার পার সেকেন্ড, এবার গতিবেগটা দেখেন ভগ্নাংশে আসছে, দেখেন তো এটা ভগ্নাংশ না, এটা ভগ্নাংশে আসছে, তাহলে ভগ্নাংশ আসলে আমরা অঙ্ক করতে পারবো না? অবশ্যই পারবো। আমাদের সময়ের সূত্র কি? সময় মানে হচ্ছে দূরত্ব বাই বেগ, দূরত্ব বাই মাঝে মধ্যে কি যে হয়, দূরত্ব বাই বেগ। তাহলে সময়ের সূত্র হচ্ছে দূরত্ব বাই বেগ। দূরত্ব কত? 400, আর বেগ কত? 50/3। তাহলে আমরা জানি ভাগ থাকলে যখন গুণ দিব তখন এটা উল্টে যাবে, তাহলে এই 400 উল্টা হয়ে যাবে 3/50, 50/3 উল্টো হয়ে যাবে 3/50। তখন এই যে শূন্যর সাথে শূন্য কাটা, 5 দিয়ে 40কে কাটলে হচ্ছে 8, তাহলে 3 8 উত্তর হচ্ছে 24। এই যে অ্যান্সার হচ্ছে 24 মিনিট না, 24 সেকেন্ড। এটা হবে না, 24 সেকেন্ড হবে অ্যান্সার। এটা বুঝলে T2C কমেন্ট করবেন, T2C। আমাদের টাইপ 2 ক্লিয়ার। সময় নির্ণয়, তাহলে সময় নির্ণয়ের বেলায় আপনার দূরত্ব করবে হয় খুঁটি বা ব্যক্তিকে, অথবা প্ল্যাটফর্মটা আমরা ব্রিজকে বলতে পারে। ট্রেনের স্পিড দেওয়া থাকে, এখন বলতে পারেন স্যার একই নিয়মে দুইটা অঙ্ক করছেন কেন? এটা করার উদ্দেশ্য হচ্ছে ভগ্নাংশ আসলে আপনার অঙ্ক কিভাবে করবেন এটা অনেকে কনফিউজড হয়ে যেতে পারেন। এই জন্য ভগ্নাংশের ম্যাথ দিয়ে অঙ্কটা করাইলাম, যে ভগ্নাংশ আপনি আপনার রুলস অনুসারে যাবেন, ভগ্নাংশ এটা পরীক্ষা মিলেই দিবে। এই যে দেখেন 50 দিয়ে 400কে কাটাকাটি করা যায়, হয়তো বা 50কে 3 দিয়ে কাটাকাটি করা যায় না, এখানে কাটাকাটি করার দরকার নাই, কিন্তু ফিনিশিং গিয়ে কাটাকাটি গিয়ে উত্তরটা একটা সুন্দর উত্তর আসবে। প্রিলিমিনারি পরীক্ষায় এগুলো ম্যাচিং করিয়ে দেয়, রিটেন পরীক্ষায় ডাটা আন্দাজে দেয়, কারণ এখানে দশমিক রসমিকের ব্যাপার স্যাপার কোনো সমস্যা না, কিন্তু প্রিলি পরীক্ষায় খুব মিলিয়ে দিবে। তো যদি বুঝে থাকেন একটু কষ্ট করে T2C কমেন্ট করেন, তাহলে আমাদের টাইপ 2 ক্লিয়ার। এবার হচ্ছে আমরা টাইপ 3-তে যাব। এই ক্লাস কেমন লাগতেছে বলেন, একটু জানান। এই যে এটা আগের মতোই সেতু অতিক্রম করে একই নিয়মে, এই যে 120 মিটার দৈর্ঘ্য ট্রেন, 330 মিটার দৈর্ঘ্য সেতু অতিক্রম করে, এই যে গতিবেগ দেওয়া আছে 30, গতিবেগটাকে মিটার পার সেকেন্ডে দিবেন, আর দূরত্ব হবে 330 আর 120 450, তাহলে 450 দূরত্বকে স্পিড দিয়ে ভাগ দিলে অঙ্ক হয়ে যাবে। এরপরের টাইপ ট্রেনের দৈর্ঘ্য নির্ণয়। আপনাদের ক্লাস কেমন লাগতেছে একটু ফিডব্যাক দেন, তাহলে হচ্ছে যে এরপরে পরের টাইপ করাই। ভালো লাগলে এরপরের আরো টাইপ করাবো, ভালো না লাগলে এটাই লাস্ট টাইপ, যেহেতু এটা খুলে ফেলছি, নাহলে এটাও খুলতাম না। একটু জানান। এই যে যারা আছে কমেন্ট করবে, এখন দেখবেন যে 5 থেকে 7 জন কমেন্ট করবে। দেখেন এগুলো সহজ, খুবই সহজ অঙ্ক। কি বের করতে বলছে? ট্রেনের দৈর্ঘ্য।
এতক্ষণ তো আমরা সময় বের করছি, এবার হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য বের করতে বলছে। টেনশনের কিচ্ছু নাই, অঙ্ক পড়েন, নিয়ম অনুসারে আগান, বের হয়ে যাবে। দৈর্ঘ্য মানে কিন্তু একটা দূরত্ব, ট্রেনের দৈর্ঘ্য বলতে একটা দূরত্বই। তাহলে আমাদের সময়, দূরত্ব আর বেগ নিয়ে হচ্ছে কাজ। যেমন এই যে এখানে স্পিড দিছে 40 কিলোমিটার স্পিড ঘন্টায় দিছে, তারপর একটা ট্রেন 18 সেকেন্ডে একটা পোস্ট অতিক্রম করে। দেখেন পোস্ট মানে খুঁটি, তাহলে সেক্ষেত্রে ট্রেন শুধু তার দৈর্ঘ্য অতিক্রম করবে। বলছে ট্রেনের দৈর্ঘ্য কত, তাহলে ট্রেন শুধু তার দৈর্ঘ্য অতিক্রম করবে। দৈর্ঘ্য মানে হচ্ছে দূরত্ব, ঠিক আছে? দৈর্ঘ্য মানে হচ্ছে দূরত্ব। তাহলে আমরা দূরত্বের সূত্র কি শিখছি, আমি একটু আপনাদের সূত্রটা দেখাই দিই। এই যে দেখেন দূরত্বের সূত্র পড়ছে বেগ ইন্টু সময়। তার মানে বেগকে সময় দিয়ে গুণ দিলেই আমাদের কাজ শেষ। তাহলে দূরত্ব মানে হচ্ছে বেগ ইন্টু সময়, বেগ ইন্টু সময়। তাহলে আমাদের সময় দেওয়া আছে 18 সেকেন্ড, কিন্তু বেগ দেওয়া আছে ঘন্টায়। তাহলে দুইটা 2 একক, দুইটাকে সেম এককে নিতে হবে, এই জন্য 40কে চেঞ্জ করতে হবে। তাহলে 40 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। আর সেক্ষেত্রে যথারীতি আমাদের 5/18 দিয়ে গুণ দেওয়া লাগবে। তাহলে 5/18 দিয়ে গুণ দিলে আমাদের কাটাকাটি কি দেওয়া যাবে, এখানে তো বেশি কাটাকাটি যাচ্ছে না, 40কে শুধু 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে 20, আর এটা হচ্ছে 9। তাহলে 5-20 হচ্ছে 200, না 100। তাহলে এটা হচ্ছে 100/9 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে স্পিড, ফ্র্যাকশন চলে আসছে। তাহলে স্পিড আসলো কি ফ্র্যাকশনে, তাহলে ফ্র্যাকশনে আসছে, আমাদের টেনশনের কিছু নেই, আমরা আমাদের নিয়ম অনুসারে আগাই। তাহলে দূরত্ব কি বেগ ইন্টু সময়। বেগ কত, এই যে 100/18, সরি 100/9 ইন্টু সময় কত, কত সেকেন্ড অতিক্রম করে, 18 সেকেন্ডে। তাহলে 18 শেষ। 9 দিয়ে 18কে কাটলে 2, 2 ইন্টু 100 হচ্ছে 200। তাহলে বেগ হচ্ছে 200, দূরত্ব হচ্ছে 200 মিটার। ট্রেনের দৈর্ঘ্য অর্থাৎ দূরত্ব হচ্ছে 200 মিটার। বুঝে থাকলে আবার ডান কমেন্ট করেন। সবাই বুঝে থাকলে আবার ডান কমেন্ট করেন। এই যে ট্রেনের দৈর্ঘ্য মানে হচ্ছে দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়। সময় 18 সেকেন্ড ডাইরেক্ট বসেছি, খালি ব্যাগটাকে কনভার্ট করে নিতে হবে। সবগুলো অঙ্কে ব্যাগটাকে একটু কনভার্ট করা লাগে। তাহলে ব্যাগ কনভার্ট তো খুব বেশি সময় না, 5/18 কাজ। তাহলে খুব সহজ অঙ্ক, আমাদের ট্রেনের দৈর্ঘ্য বেরিয়ে গেল। কিন্তু এটা কি বেরিয়েছে, খুঁটি বা পোস্ট অতিক্রম করার সময় বা ব্যক্তি। এখন যদি এটা টানেল অতিক্রম করতো তাহলে আমাদের কিভাবে দৈর্ঘ্য বের করতে হতো সেটার নিয়মে আমরা পরের অঙ্কটা করব। এই যে দেখেন, এই অঙ্কটা দেখেন। এবার দেখেন একটা ট্রেন 180 কিলোমিটার বেগে যাচ্ছে, সে 25 সেকেন্ডে 800 মিটার দীর্ঘ একটি ব্রিজ বা সেতু অতিক্রম করবে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে এই যে দৈর্ঘ্য মানে দূরত্ব, দূরত্ব ইন্টু আমরা কি জানি, বেগ ইন্টু সময়। তাহলে দেখেন সময় দেওয়া আছে 25 সেকেন্ড ডাইরেক্ট, কিন্তু বেগ তো দেওয়া নাই, বেগ আছে 180। তাহলে 180কে গুণ দিব 5/18 দিয়ে, 18 ইন্টু 180 কাটাকাটি গেলে 10, তাহলে 5 × 10 = 50, এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের স্পিড আসলো কত, 50। তাহলে বেগ হচ্ছে 50, সময় হচ্ছে 25। তাহলে এবার আমরা দুটো গুণ দিব, 5 × 25 = 125, আর উপর হচ্ছে 0, এখানে হচ্ছে 0। তাহলে এত মিটার হচ্ছে ট্রেন তার দূরত্ব কভার করছে, মানে ট্রেনটা টোটাল এত মিটার গেছে। কত মিটার, 1250 মিটার। কিন্তু আমাদের বলছে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেন যতটুকু দূরত্ব অতিক্রম করে পুরোটাই কিন্তু ট্রেনের দৈর্ঘ্য না। যদি সে খুঁটি বা ব্যক্তিকে অতিক্রম করে বা পোস্ট অতিক্রম করে, মাইল পোস্ট বা খুঁটি ব্যক্তি একই, এগুলো যদি অতিক্রম করে তাহলে যেটুকু দূরত্ব অতিক্রম করে পুরোটাই ট্রেনের দৈর্ঘ্য। কিন্তু যখন কিন্তু প্ল্যাটফর্ম ব্রিজ অতিক্রম করে তখন ট্রেন কিন্তু দুইটা দূরত্ব অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে এই ট্রেনটা কিন্তু দেখেন 800 মিটার দীর্ঘ ব্রিজটা পার হয়েছে, তাহলে সে টোটাল পারে দিছে 1250 মিটার। এই 1250-এর মধ্যে 800 মিটার কিন্তু হচ্ছে ব্রিজ। তাহলে টোটাল দূরত্ব থেকে ব্রিজের দূরত্ব বাদ দিলে বাকি যে 450 থাকে এটা হচ্ছে ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য, 450 মিটার। তাহলে ট্রেনের নিজস্ব দৈর্ঘ্য হচ্ছে 450 মিটার, আর ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে 800 মিটার।
এই 800 আর 450 মিলে টোটাল সে 1250 অতিক্রম করছে। তাহলে প্রশ্ন অনুসারে উত্তর দিতে হবে যে ট্রেনটি মোট কত দূরত্ব অতিক্রম করছে, সেক্ষেত্রে উত্তর হবে 1250। কিন্তু ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলছে, তার মানে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে মোট দূরত্ব থেকে ব্রিজ বা সেতু বা টানেলের দৈর্ঘ্য বাদ দিতে হবে। যদিও ম্যাথটা বুঝে থাকেন ক্লিয়ার কমেন্ট করেন, CLR ক্লিয়ার। একজন কমেন্ট করছেন মৌইজা ইসলাম, ঠিক আছে, কমেন্ট করছেন 1250 মাইনাস 800, ঠিক আছে, আপনার উত্তর ঠিক আছে। আপনারা পরবর্তী টপিকের ক্লাসটা কিসের উপর চান একটু জানান। আগামী বুধবার আপনাদের আরেকটা ক্লাস নেবেন ইনশাআল্লাহ। আজকে তো কি বার? আজকে সোমবার না? আগামী বুধবার আপনাদের আবার আরেকটা ক্লাস নিব, ফ্রি ক্লাস। তো আপনারা পরবর্তী টপিকটা কোন টপিকের ফ্রি ক্লাস চান একটু কমেন্ট করে জানান। যেটা মেজরিটি, সবার তো আর কমেন্ট স্ক্যাটার্ড করবেন, কিন্তু যেটা ম্যাক্সিমাম হবে সেটার উপরে ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমি এখন পরের টাইপে যাই। এবার হচ্ছে প্যাটার্ন 4। আপনারা কমেন্ট করতে থাকেন, আমি দেখতে থাকি। সুদ কষা যেমন একজন কমেন্ট করছেন, আপনারা কমেন্ট করেন, আমি হচ্ছে পরের টাইপে যাই। এবার হচ্ছে সেতু, ব্রিজ বা প্ল্যাটফর্ম বা টানেল, এগুলোর দৈর্ঘ্য বের করা, ঠিক আছে। একই নিয়মের অঙ্ক হবে। দেখেন কনসেপ্ট সেম। 100 মিটার দীর্ঘ একটা ট্রেন, তাহলে ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার, স্পিড কত? 48 কিলোমিটার ঘন্টায়। তাহলে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, স্পিড দেওয়া আছে। সে 21 সেকেন্ডে সেতু অতিক্রম করবে, তাহলে সেতুর দৈর্ঘ্য কত? তাহলে দেখেন পার হইতেছে ব্রিজ, তাহলে চাইছে দৈর্ঘ্য, মানে একটা দূরত্ব বের করতে হবে। তাহলে দূরত্ব একটু দেখেন, দূরত্বর সূত্র কি ছিল? বেগ ইন্টু সময়। তাহলে সময় কত? 21 সেকেন্ড, যেখানে দেওয়া আছে 21 সেকেন্ড। তো বেগ কত? বেগ তো দেওয়া আছে হচ্ছে 48, তাহলে এটাকে একটু কনভার্ট করতে হবে। 48কে গুণ দিতে হবে 5/18 দিয়ে, তাহলে বেগটা চলে আসবে। তাহলে এটা কি দিয়ে কাটাকাটি যাবে? 6 দিয়ে, 3 6 18, 6 8 48, তাহলে 5 8 40/3, এই যে 40/3। স্পিড হচ্ছে 40/3 আর সময় 21 সেকেন্ড। এখন কাটাকাটি যাবে, 3 দিয়ে 21কে কাটলে 7, তাহলে 40 × 7 হচ্ছে 280। তাহলে দেখেন ট্রেন টোটাল 280 মিটার দূরত্ব অতিক্রম করছে। এখন 280 মিটার দূরত্ব অতিক্রম করে সে একটা সেতু পার হয়েছে। তাহলে আমরা জানি ব্রিজ পার হওয়ার সময় ট্রেন দুইটা দূরত্ব অতিক্রম করে, সেতু প্লাস ট্রেন, এই দুইটা মিলে হচ্ছে দূরত্ব। তাহলে এর মধ্যে সেতুর দৈর্ঘ্য চাইছে, যে সেতু কত। তাহলে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 100 আর দূরত্ব অতিক্রম করছে 280, এই যে এখানে দেখেন। তাহলে এই 280 থেকে ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিলে আমাদের 180 মিটার হচ্ছে সেতুর দৈর্ঘ্য। যদি বুঝে থাকেন ডান লেখেন। দেখে আপনারা কি কমেন্ট করছেন। সুদ কষা সূচক, শতকরা, নৌকা এবং গতিবেগ, নৌকা স্রোত, বিন্যাস সমাবেশ, সুদাসল, বিন্যাস সমাবেশ। তাহলে বিন্যাস সমাবেশ চাইছেন 2 জন 3 জন, সুদ কষা 2-3 জন। দেখেন এই এত কম কমেন্ট পড়ছে, পারমুটেশন কম্বিনেশন, যে এত কম কমেন্ট পড়ছে যে 3টা টপিকের উপর কমেন্ট পড়ছে। সুদ কষা, তারপর হচ্ছে বিন্যাস সমাবেশ, আর হচ্ছে নৌকা স্রোত, একই জাতীয়। আচ্ছা দেখি, শতকরা চাইছে, কি করা যায়? উপস্থিতি বেশি হলে ক্লাস নিতে ভালো লাগতো আরো বেশি। আচ্ছা দেখেন একই জাতীয়, এটাই লাস্ট কোশ্চেন আজকের, ঠিক আছে। 150 মিটার লম্বা একটা ট্রেন, তার স্পিড ঘন্টায় 60 কিলোমিটার, 30 সেকেন্ডে ব্রিজ অতিক্রম করে। তাহলে ব্রিজের দৈর্ঘ্য কত? দেখেন এই যে মার্ক করে ফেলছি, এগুলো হচ্ছে আসল জিনিস। তাহলে ব্রিজের দৈর্ঘ্য মানে ফার্স্টে সে ট্রেনটা কতটুকু দূরত্ব অতিক্রম করে এটা বের করতে হবে।
ঠিক আছে, কতটুকু দূরত্ব অতিক্রম করে। এক্ষেত্রে সূত্র কি, বেগ ইন্টু সময়। তাহলে সময় হচ্ছে 30 সেকেন্ড, আর বেগ কত, 60। তাহলে বেগ হচ্ছে 60, 60কে আমরা 5/18 দিয়ে গুণ দিব। আমি একসাথে লিখে ফেলছি, 5/18 দিয়ে গুণ দিব। এখন কাটাকাটি করেন, 3 দিয়ে কাটলে 3 10 30, 3 দিয়ে কাটলে 3 6 18, তো 6 দিয়ে আবার 60কে কাটলে হচ্ছে 10। ঠিক আছে, তাহলে 5 10 50, 50 ইন্টু 10 হচ্ছে 500। তাহলে টোটাল কিন্তু সে 500 মিটার দূরত্ব অতিক্রম করছে ট্রেনটা। তো এর মধ্যে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার। তাহলে ব্রিজের দৈর্ঘ্য কত? তাহলে ব্রিজ আর ট্রেন মিলে হচ্ছে 500। তার মানে এই 500 থেকে ট্রেনের 150 মিটার বাদ দিয়ে দিব, আমাদের ব্রিজের দৈর্ঘ্য বেড়ে যাবে 350। অ্যান্সারটা হচ্ছে 350। এটা যদি বুঝে থাকেন অল ক্লিয়ার কমেন্ট করেন। আজকে আর নিলাম না ক্লাস, আপনারা উপস্থিতি অনেক কমে গেছেন, তার মানে এটার আগ্রহ কম, আজকে আর নিলাম না। যারা আছেন তারা অল ক্লিয়ার কমেন্ট করেন, বুধবারে ক্লাস নিব, টপিক জানাই দিব। সহজ টপিকের ক্লাস নেব, যেগুলো পারেন। আমি দেখি, চেষ্টা করি সামনে যোগ বিয়োগ করাইতে পারি না, দেখবেন যে অনেকে করবে 2 আর 2 যোগ = 4, বৈশা থাকবে এভাবে ক্লাস করবে। ওয়াও স্যার আমি এটা পারি, খুশি। 5 থেকে 2 বিয়োগ গেলে কত, 3, কমেন্ট করবে সবাই 3 3 3, মানে পারে। বাঙালিদের ব্যাপারটা হচ্ছে যে জিনিস পারে এটাই লাইভ ক্লাসে করতে খুব মজা পায়, আর যেটা পারে না, নতুন জিনিস শিখবেন, দূর এটা পারি না, ক্লাস করবো না, খাবো কি বাস। আরে ভাই 10,000 10,500 প্রিলি টিকায়, লাখ লাখ পরীক্ষা দেয়, মনে করেন যে এতই সহজ। কারা টিকে? যাদের মাথায় একটু গিলু আছে। জব মার্কেটের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটে বলদ, খাঁটি বাংলায় বলদ। এগুলোর যদি চাকরি হয়, আল্লাহর কাছে দোয়া করে এগুলোর জন্য চাকরি না হয়, কারণ এগুলোর চাকরি হইলে দেশ রসাতলে যাবে। ঠিক আছে, চাকরি স্মার্ট লোকদের হওয়া দরকার, তাহলে দেশ তারা অ্যাটলিস্ট ভালোভাবে চালাতে পারবে যদি অনেস্টিটা থাকে। কিন্তু বলদ দিয়ে হাল চাষ হয় না। কিন্তু জব মার্কেটে ম্যাক্সিমামই বলদ, যারা নিজেরা ন্যূনতম পক্ষে বুঝে না যে কোনটা ছাপা আর কোনটা রিয়েল, কোন জিনিসটা পড়তে হবে কোনটা পড়তে হবে না। ঠিক আছে, কোন বই পড়তে হবে কোন বই পড়তে হবে না, এই জিনিসগুলো বুঝে না। যারা বুঝে না তারা বলদ, তাদের তো জব হবে না ভাই। আর যারা স্মার্ট বুঝে, ওইটুকু মানে শর্ট আউট করার মতো মাথার মধ্যে গিলো আছে, তাদেরই চাকরিটা হয়, তারাই প্রিলি টিকে। কথা বুঝছেন? ওই এত লাখ লাখ ক্যান্ডিডেট থেকে যারা টিকে, তাদের মাথায় কিছু আছে বিদেই, অন্যদের থেকে তারা ব্যতিক্রম বিদেই টিকে। আর যারা টিকে না, ওই তারা হয়েছে নিবন্ধন। ঠিক আছে, ওই ওদের জায়গা হচ্ছে নিবন্ধন। নিবন্ধন কিন্তু সরকারি চাকরি না, এমপিভুক্ত প্রতিষ্ঠান। ঠিক আছে, এগুলো কিন্তু সরকারি চাকরি না। কথা বুঝছেন? এই নিবন্ধন 40-এ পাস মার্ক, 40 পাইলেই পাস। 100 মার্কের পরীক্ষা 40-এ পাস মার্ক, এর জন্য নাকি আবার কোচিং করা লাগে। তো স্মার্ট জব, 9 গ্রেডের একটা জব, ভালো টাইপের এনএসএ এর পরীক্ষা হোক, বাংলাদেশ ব্যাংকের রেডি হোক, বিসিএস হোক বা দুদকের চাকরি হোক, টপ লেভেলের জব পাইতে গেলে ওই রকম কোয়ালিটিফুল স্টুডেন্ট হওয়া খালি হইতে হয় না, কোয়ালিটিফুল ব্রেনটাও লাগে শর্ট আউট করা। তা আপনাদের মধ্যে যাদের ওই ধরনের অ্যাবিলিটি আছে, তারা এগুলো করবেন, কঠিন জিনিস শিখবেন, পারবেন, পরীক্ষায় ইমপ্লিমেন্ট করবেন, দেখবেন হবে। আর যারা পারবে না, তারা ওই রকমই কয়েকটা জিনিসে পড়ে, এরা হচ্ছে শর্টকাটে চাই। ভাই সাকসেসের কোনো শর্টকাট নাই, বুঝছেন? এরা শর্টকাটে চাই, বললে দিবে আজকের ক্লাস করলে 10 মার্ক কমন। আরে ভাই দুনিয়া রেখে এত সহজ, এত সহজ দুনিয়াটা। এক ক্লাসে 1 মার্কের কমনের গ্যারান্টি দেওয়া যায় না, 10 মার্কের কমনের গ্যারান্টি অত ওরা লাইভ করে। এটাই যদি বলে যে ছোটি একটা জিনিস এখান থেকে কমন পড়বে, হুমরি খেয়ে এটা কিনবে, কিন্তু একবারও মাথা খাটায় চিন্তা করে না যে আসলে কি এটা থেকে সম্ভব। আর একটা ডাইজেস্ট থেকে তো প্রিলি পাস করা যায় না, একটা ডাইজেস্ট তো অনেক মোটা থাকে সাইজ, আর ছোটি বই পড়ে কেমন চাকরি হয়ে যাবে? সবাই ইচ্ছা শর্টকাট, মানে ট্যাবলেট খালি খাইলেই চাকরি হয়ে যাবে, পরিশ্রম করার কোনো ন্যূনতম ইন্টেনশন নেই, চাকরি করে বেকার। চাকরি তো হচ্ছে, বাংলাদেশে তো কোয়ালিটিফুল লোক নাই দেখে বিদেশ থেকে হায়ার করে লোক আনতে হয়। আপনারা জানেন যে বাংলাদেশে
অসংখ্য চাকরি প্রাইভেট সেক্টরে, গভর্নমেন্ট চাকরির জন্য ম্যান্ডেটরি বাংলাদেশে লাগে বিদে গভর্নমেন্ট চাকরিতে বিদেশিদের আনতে পারে না। প্রাইভেট চাকরিগুলো কেন এত বিদেশি? কারণ দেশে স্কিলফুল লোক নাই, সব তো বলদ। এগুলোর দিয়ে কি প্রাইভেট কোম্পানি চলবে? সরকার নয়, বিপদে বেড়ে মাঝে মাঝে চাকরি দেওয়া লাগে। প্রাইভেট কোম্পানি তো আজকে কোনো কারণে ভুল করে ঢুকলে কালকে লাথি দিয়ে বের করে দিবে। ওদের দরকার হচ্ছে কাজ, ওরা বিদেশ থেকে লোক আনে। কারণ দেশে স্কিলফুল বেকার নেই, বেকার আছে 25 লাখ 26 লাখ, ঠিক আছে, কিন্তু চাকরি দেওয়ার মতো লোক নেই। কেন টিকে না? কারণ ওইটুকু মেরিট নেই যে একটা ভালো মন্দ যাচাই করবো, যাচাই করার ক্রিয়েটিভিটি নেই। তারা চিন্তা করে চাকরি, খালি চাকরি চাকরি, সরকারি চাকরি পাইতেছি না, সরকারি চাকরি সোনার হরিণ। আরে ভাই সোনার হরিণ, সরকারি চাকরিকে পাইতেছে না মানুষ। প্রতি বছর শত শত লোক তো চাকরি পাইতেছে। আপনারা জব সলিউশন দেখেন, আপনারা জব সলিউশনের কোয়েশ্চেন সলভ করেন না? দেখেন না প্রতি মাসে কত চাকরি পরীক্ষা হইতেছে? 16 গ্রেড হোক, 12 গ্রেড হোক, 13 গ্রেড হোক, 10ম গ্রেড হোক, চাকরি তো চাকরি হইতেছে। তো তাহলে কাদের হইতেছে? এই 25 লাখ বেকারের মধ্যে থেকেই তো হইতেছে। তাহলে ওই লেভেলটারই হইতেছে যারা একটু ক্রিয়েটিভ, একটু কোয়ালিটিফুল সম্পন্ন। তাহলে নিজের এভাবে আপগ্রেড করেন, বলদের দলে থাকেন না, একটু আপগ্রেড করেন, নিজের স্মার্ট ওয়েতে থিঙ্ক করেন। টাকা ঠিকই খরচ করেন কিন্তু রং ওয়েতে, রাইট ওয়েতে টাকা খরচ করেন, একটু পরিশ্রম করেন, জব হবে। কথা উচিত কথা অনেক সময় বলতে পারি না, আমার কথাগুলো বলতে পারি না কারণ আমার অডিয়েন্স কম, ঠিক আছে। কারণ ভালো কথা সবার ভালো লাগে না, কিন্তু এইটুকু আমি জানি যে আমার পেজে, আমার গ্রুপে যারা একটু হলেও ফলো করে তাদের ওই একটু কোয়ালিটি আছে। আমার গ্রুপে যারা ফলো করে তাদের একটু হলেও কোয়ালিটি আছে। আমার বইয়ের পাঠক যারা, তারা একটু হলেও ডিফারেন্ট থিঙ্ক করে, এই জন্যই তাদের কাছে ভালো লাগে, তারা আমার ক্লাসও ভালো লাগে। আর যারা একটু ডিফারেন্ট থিঙ্ক করতে পারে না, আমার প্রতি বছর স্টুডেন্ট ভাই, আমি হচ্ছে ওই স্ট্যাটাস মারি না যে আলহামদুলিল্লাহ এতজন নিবন্ধনে টিকছে। ভাই নিবন্ধনে টিকছে এটা কি আমার ক্রেডিট নেওয়ার মতো? আমি কোনো টিচার? নিবন্ধন 40-এর জন্য ক্রেডিট নেবো কেন? আমার স্টুডেন্ট আল্লাহর রহমতে ক্যাডার হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বেশি ম্যাথ রিটেন আমি পড়াই, সায়েন্স রিটেন আমি পড়াই। এখন আমার 200 মার্ক দিয়ে ক্যাডার হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। আরো 700 মার্কের রিটেন তার দিতে হচ্ছে, অন্য টিচারদের কাছে পড়ে ভাইবা পড়তে হচ্ছে। কিন্তু আমি তো একটু হলেও পাশে তার সাপোর্টে ছিলাম। আমার স্টুডেন্টরা ক্যাডার হয়, বাংলাদেশ ব্যাংকের এডি হচ্ছে, টপ লেভেলের জব পাচ্ছে। কোয়ালিটিফুল স্টুডেন্ট পড়াই, অল্প পড়াই, আমার কাছে স্যাটিসফ্যাকশন লাগে। অ্যাটলিস্ট একটা ক্লাস মেনটেন করতেছি। তো আপনারা যারা আছেন, আপনাদের ধন্যবাদ যে আপনারা অল্প মানুষের মধ্যে আমার ক্লাসগুলো করেন, ঠিক আছে। আপনারা থাকেন, আপনারা অন্যদের থেকে এগিয়ে থাকবেন। এটা সত্য যে আপনারা অন্যদের থেকে এগিয়ে থাকবেন। কোর্স যারা করেন, আমি একটু অন্যভাবেই পড়াই, ঠিক আছে। আমি আবার ওই যে বেবি সিটিং পড়াই না, বুঝছেন না। আমি স্টুডেন্টদের বিল্ড আপ করি। আমার স্টুডেন্টদের ওই চাকরি পাওয়ার ক্ষেত্রে, আমার স্টুডেন্ট কন্টিনিউয়াসলি চাকরি পাচ্ছে আল্লাহর রহমতে। ইনবক্সে প্রচুর আসে, কিন্তু আমি ওই যে শো অফ করি না। এই যে একটা স্ট্যাটাস আজকে একজন মনে করেন যে লিখলো, স্যার আপনার অনেক ক্রেডিট, আপনার বই পড়ে অনেক উপকার হয়েছে, ম্যাথ পারছি না, আপনার কোর্স করে অনেক বেনিফিট হয়েছি, মার স্ক্রিনশট, মায়েরা দে পোস্ট। আরে দেখছো নি 2-4টা স্ক্রিনশট, বা এরকম স্ক্রিনশট দিলে শত শত স্ক্রিনশট দিতে পারতাম। কিন্তু আমি ওই যে ঢোল পেটানো ক্রিয়েটিভিটি, এগুলো আমার কাছে লেম মনে হয়, মানে শেষরামি লাগে। এই জন্য এই জিনিসগুলো শো করি না। আমার ম্যাথ ককটেল বইয়ের প্রশংসা মানে ইনবক্সে অসংখ্য মানুষ লিখছে, দেখান তো কবে আমি পোস্ট করছি এই ধরনের জিনিস। এই জিনিসগুলো আমি করি না। এই জন্য আমার জিনিসটা মনে হয় আমি হচ্ছে ডাকডোল, আমি একটু প্রচার বিমুখ, একটু নিজের ডোল নিজে একটু আমার পেজগুলোতে পোস্ট করি, কিন্তু ওই যে একটু ডিফারেন্ট ওয়েতে। পাবলিসিটি সবারই লাগে, একটু ডিফারেন্ট ওয়েতে। তো আমি একটা ক্লাস মেনটেন করে, আপনারা যারা আছেন আমি মনে করি আপনারাও ক্লাস স্টুডেন্ট। তো আপনারা থাকেন, এবং আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে যদি মনে করেন যে ওরকম ক্লাস যুক্ত যারা থাকবেন, তাদেরকে বলবেন এখানে ক্লাস করতে। আমার কথা শুনলে হয়তোবা মানে খারাপ লাগতে পারে কথাগুলো, কিন্তু এটাই সত্য। মার্কেটে 100 জনের মধ্যে 98 জনই বলদ ক্যান্ডিডেট, এগুলো এই জন্য এদের চাকরি হয় না। এটা চিরন্তন সত্য কথা। যে 2-5 জন একটু ডিফারেন্ট, তারা চাকরি পাচ্ছে, তারা বেকার থাকে না। এবং দেখেন আপনি একটা জিনিস দেখেন যে যারা চাকরি হচ্ছে তারা 6টা-7টা চাকরি হচ্ছে, যারা হয় না তাদের একটাও হইতেছে না। যারা প্রিলি টিকতেছে বারবার টিকতেছে, যারা টিকতেছে না একবারও টিকতেছে না। নিশ্চয়ই কোনো কিছু ঘাটতি আছে, ঘাটতিটা ফিল আপ করার চেষ্টা করেন, একটু স্মার্ট থিঙ্ক করেন, জব হয়ে যাবে। জব কেন হবে না? সরকার বসে রয়েছে জব দেওয়ার জন্য, চাকরি পাচ্ছে না এমন চাকরি হইতেছে না। এই সরকারের আমলে যত ফেয়ার নিয়োগ হইতেছে,
হ্যাঁ, দুই একটা কালেভদ্রে অ্যাক্সিডেন্ট ঘটে, একটু কোয়েশ্চেন ফাঁস হয়ে যায়, দুই একটা দুর্নীতি, ভাই ভাত খেলে ভাত পড়ে। কিন্তু একটা সময় বাংলাদেশে চাকরি বা কোয়েশ্চেন যে ফাঁস হতো, এখন তো অনেক ফেয়ার নির্বাচন, মানে নির্বাচন বলে সরি, ফেয়ার সিলেকশন হইতেছে জব সেক্টরগুলোতে। তাহলে আপনারও চাকরি হবেন, বিনামূল্যে চাকরি হবেন, একটু মেরিট কাজে লাগান। আমার কথাগুলো যদি খারাপ লাগে কারো কাছে, আন্তরিকভাবে দুঃখিত। যদি ভালো লাগে সেটাও করবেন। তবে আমি আশেপাশে যা দেখি, অনলাইনে ঢুকলে আমার খুব খারাপ লাগে। যখন আমি ক্লাসগুলো দেখি আমার কাছে খুব খারাপ লাগে যে একদম ডাইরেক্ট চাপা বেড়াইতেছে, কোনটা ভালো কোনটা খারাপ এইটুকু স্টুডেন্ট বুঝে না। তাদের আবার চাকরি হবে, তারা নাকি আবার গ্রাজুয়েট। আমি মাঝে মাঝে অবাক হই যে তারা গ্রাজুয়েট কিভাবে, হাউ ক্যান ইট পসিবল? একজন গ্রাজুয়েট তো হচ্ছে দেশের প্রথম শ্রেণীর নাগরিকের হওয়ার কাছাকাছি, সে কিভাবে এই জিনিসটা বুঝতে পারে না? আমার সামনে তো যে কোনো সেক্টরে একটা লাক্স সাবানের অ্যাড দেখ, কিংবা মনে করেন যে একটা কসমেটিক্সের অ্যাড দেখ, বা লাইভ ক্লাসে মনে করেন কেউ জামা কাপড় বেচক, আমি তো দেখলেই বুঝতে পারি যে এটা একটা সাপা, এটা একটা বাটপার, এটা একটা বন্ডা। ঠিক আছে, এখন এইটুকু তো বুঝতে পারেন। ম্যাক্সিমাম এই জিনিসটা বুঝে না। আমি অবাক হয়েছি তারা নাকি আবার গ্রাজুয়েট, যে বুঝেই না, দেদার সাইকেল দিয়েছে কথাগুলো, আর দিন শেষে লাস্টে পরীক্ষার পরে বাস খাইতেছে। থাক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, শুভরাত্রি। এই কথা যদি কারো খারাপ লাগে আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম।